শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে আনা হয়েছে ৬ অভিযোগ। যে কোনো অবস্থাতেই সেবা দেওয়ার মানসিকতা রাখতে হবে চিকিৎসকদের, সিভিল সার্জন কনফারেন্সে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। শত চেষ্টাতেও থামছে না ব্যাটারি রিকশার দৌরাত্ম্য। বুয়েটের তৈরি ইজি বাইকে কাজ করবে যাত্রী সুরক্ষায়। যে চেসিস ডিজাইনটা করা হয়েছে এবং যে ওয়েটের এখানে ইস্যু আছে, সেন্টার অফ গ্র্যাভিটি যেখানে, তাতে 30 কিলোমিটার পর্যন্ত স্পিডে এটা সহজে উল্টে পড়বে না। বগুড়ায় ধান চাল সংগ্রহে ধীর গতি, সরবরাহ বাড়লেও হাট বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম, লোকসানের শঙ্কায় কৃষক। এবং অস্ত্রবিরতিতে গতি ফিরছে কাশ্মীর উপত্যকায়, সীমান্তের দুপাশেই খুলছে দোকানপাট, রাজনৈতিক সমাধান ছাড়া শান্তি নিয়ে সন্দিহান। স্বাগত। এখন ঢাকায় শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে ৬টি অভিযোগ আনা হয়েছে। সেখানে আছেন সহকর্মী মশিউর অনেক, সরাসরি যুক্ত হচ্ছে অনেকের সঙ্গে। অনেক, কি অভিযোগ আনা হয়েছে অভিযোগদের বিরুদ্ধে, আর শুনানি কবে থেকে শুরু হতে পারে? শুনানি কবে থেকে শুরু হতে পারে এই প্রশ্নটা আসলে খুবই জটিল, কারণ হচ্ছে আদালত প্রাঙ্গণে যদি এখন বর্তমানের প্রসঙ্গ বলি তাহলে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তারা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন প্রসিকিউশন বরাবর। প্রসিকিউশন এই তদন্ত প্রতিবেদন গ্রহণের পরে তারা পর্যালোচনা করবেন এবং এর পরবর্তীতে তারা সেটা ট্রাইব্যুনালের কাছে গঠন করার মাধ্যমে বা তারা ট্রাইব্যুনালে সেটা প্রেরণ করার মাধ্যমেই আনুষ্ঠানিক যে বিচার কার্যক্রম সেই বিচার কার্যক্রম চালু হবে। গালিব, আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, ৬টা অভিযোগ কিন্তু শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে এবং সেই ৬টা অভিযোগ, সেই ৬টা অভিযোগের মধ্যে কিন্তু আছে গণহত্যায় সরাসরি মদদ দেওয়া, এছাড়াও হচ্ছে ঠিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে যেই নির্দিষ্টভাবে যে সমস্ত হুকুমগুলো সেই সময় দেওয়া হয়েছিল জুলাই আগস্টের প্রেক্ষাপটে, সেগুলো কোন প্রাসঙ্গিকতাতে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে আসাদুজ্জামান কামাল থেকে কিভাবে পুলিশের সেই সময়কার যিনি আইজিপির ভূমিকা পালন করছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তার কাছে কি ঘোষণা গেছে, এই পুরো প্রেক্ষিতে কিন্তু আসলে বর্ণনা করা হয়েছে। তো সকালের ঘটনা আপনাকে একটু জানাতে চাই। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ জন তদন্তকারী সংস্থার কোঅর্ডিনেটর ছিলেন, এছাড়াও যিনি তদন্ত করেছেন তিনি এবং আরও একজন সদস্য, যারা একসঙ্গে হয়ে চিফ প্রসিকিউটর বরাবর তার সঙ্গে দেখা করেন এবং আনুষ্ঠানিকভাবে তার কাছে তদন্ত প্রতিবেদন তুলে দেন। এবং সেই সময় তারা যতটুকু উল্লেখ করেছেন, তদন্ত প্রতিবেদন যেহেতু আমরা সরাসরি নিজেদের হাতে পাইনি, ঠিক তাদের থেকে এখন পর্যন্ত প্রসিকিউশন থেকে কোনো ব্রিফ আনুষ্ঠানিকভাবে আমরা এখনো পাইনি। কিছুক্ষণের মধ্যে ব্রিফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই যতটুকু আমরা জানতে পেরেছি সেই সভা থেকে যে ঠিক একেবারে সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জুলাই গণঅভ্যুত্থানের জড়িত থাকার যে সমস্ত প্রমাণগুলো প্রয়োজন ছিল ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার সম্পূর্ণ হওয়ার জন্য, সেই সমস্ত প্রমাণই পাওয়া গেছে। এবং প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে সমস্ত ফোন কল সেই সময় করা হয়েছে, বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত হুকুমগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত সভা সমাবেশ এবং সে সমস্ত জায়গাগুলোর যে সমস্ত প্রমাণ, সেই সমস্ত প্রমাণগুলো কিন্তু নথিভুক্ত করা হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদনের মাধ্যমে। এবং যে কথাটা আপনি বলছিলেন যে ঠিক কবে নাগাদ শুরু হতে পারে, শুরুতেই বলছিলাম, আমি আবারও বলছি যে সেটা আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে তখনই যখন ট্রাইব্যুনালের কাছে তদন্ত প্রতিবেদন যাবেন। কিন্তু এই দায়িত্বটা তদন্ত সংস্থার নয়, এই দায়িত্বটা হচ্ছে চিফ প্রসিকিউটরের এবং তারা পরবর্তী ডেতে, আজকের যেমন দিন ধার্য ছিল শুধুমাত্র এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই জুলাই আগস্টের গণহত্যার যেই শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আবদুল্লাহ আল মামুন স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের বিরুদ্ধে যে সমস্ত যেই অভিযোগটা আনা হয়েছে সেই অভিযোগের আঙ্গিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ পর্যন্ত বলা যায় যে সেই তদন্ত প্রতিবেদন জমা হচ্ছে। এবং এর মাধ্যমে গত কিছুদিন ধরে যে সমস্ত প্রেক্ষাপটগুলো উঠে আসছিল, আওয়ামী লীগের নিষিদ্ধ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত প্রসঙ্গ, সেগুলো অনেক বেশি পাকাপোক্ত
হয়েছে বলে প্রসিকিউশনের একজন সদস্য আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন যে এর মাধ্যমে আর কোনো ধরনের জুলাই আগস্টের গণহত্যার বিচারে অন্ততপক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার পাওয়ার কোনো সুযোগ আর রইল না। গালিব, আপনাকে আরও একটু বিষয় জানিয়ে রাখতে চাই যে যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সেই প্রতিবেদনের মধ্যে একটা নির্দিষ্ট করে বলা হয়েছে যে যে সমস্ত অনুমতিগুলো দেওয়া হয়েছে গণহত্যার, বিশেষ করে ভিডিও ফুটেজ যেগুলো আছে বিভিন্নভাবে সিসি ক্যামেরা থেকে শুরু করে সেই সমস্ত সংগ্রহ করেও এখানে নথিভুক্ত করা হয়েছে। তো গালিব, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপির বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলা তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মশিউর অনিক। এদিকে উত্তরায় 2 শতাধিক মানুষ হত্যার ঘটনায় উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ 13 আসামিকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। সোমবার সকাল 10টায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে তাদের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। দেশের স্বাস্থ্যসেবা স্বাস্থ্যহীন অবস্থায় আছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, একে অন্যের ওপর দোষারোপ না করে এর প্রতিকার খুঁজে বের করতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সময়ের মধ্যে এমনভাবে সেবার পরিবেশ তৈরি করতে হবে যেন ভবিষ্যতের কোনো সরকারই এর থেকে বের হতে না পারে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রথম সিভিল সার্জন সম্মেলনে ডক্টর ইউনূস এসব কথা বলেন। আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো মজলিসে, এরাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা। এখানে শেষ, পেছনে ফিরে সামনের দিকে লাভ নেই। আমরা দিলে হয়, আমরা না দিলে হয় না। আমরা দিলে এটা পাল্টে হতে পারে, আমরা না দিলে এটাকে আরো বড় গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারে। এমন প্যাচ কষে দেবো কোনো সরকারের সাধ্য নেই তার থেকে বেরিয়ে আসে। আমরা একটু মনোযোগ দিলে, আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে, এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি। বিরাট। রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ করা নিয়েও আব্দুল হামিদকে চিনে না এমন লোক দুনিয়াতে খুব কম আছে। সে বিমানবন্দরের আপনি বিএপি নাউঞ্জে দিয়ে আপনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে সে বিদেশ চলে গেল। খয়রাজ আপনারা যদি এখন ধরেন আপনি কিশোরগঞ্জের পুলিশের সার্চ করেন আর সিপেরে সার্চ করেন, মূল ঘটনাটা কোত্থেকে ঘটছে আপনার মূলে আঘাতটা দিতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ফ্যাসিস্ট শাসকের পলায়ন প্রাথমিক বিজয়কে নিশ্চিত করেছে, কিন্তু আরও বড় দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, তা হচ্ছে এই রাষ্ট্র কাঠামোকে পরিবর্ধনের মধ্য দিয়ে, সংশোধনের মধ্য দিয়ে অগ্রসর হওয়া, যাতে করে ভবিষ্যতে আমাদেরকে এইরকম পরিস্থিতির মোকাবেলা করতে না হয়। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ইস্যুতে আজ বৈঠক হবার কথা রয়েছে নির্বাচন কমিশনের। সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিরুল, বৈঠক শুরু হয়েছে কিনা, আর এই বৈঠকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ইস্যুতে কি ধরনের আলোচনা হতে পারে? গালিব, আপনাকে যেমনটি জানাতে চাই যে আজকে আওয়ামী লীগ এর নিবন্ধনের যে বিষয়টি গতকাল প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেছিলেন যে আজকের সভায় সেটি নিয়ে আলোচনা হতে পারে। তবে এর সাথে তিনি যেটি যুক্ত করেছিলেন যে গ্যাজেট পাওয়ার পরে মূলত এই সিদ্ধান্ত হতে পারে। আমরা সকালের দিকে কিছু যেমনটি দেখেছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার, সেই সাথে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং
ইসি সচিবালয়ের যে সচিব সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ, তারা বৈঠকে বসেছেন। প্রাথমিক হয়তোবা ধারণা করা হচ্ছে এখান থেকে প্রাথমিক আলোচনা হতে পারে, কিংবা কমিশন তাদের যে সিদ্ধান্তটি জানাবে চূড়ান্ত সিদ্ধান্ত সেটি নিয়ে প্রাথমিক অবস্থা আলোচনা হতে পারে। আমরা সকাল থেকেই সেই বিষয়টি এখানটায় লক্ষ্য করছি। একই সাথে এখানটায় নির্বাচন কমিশনে যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আমরা দেখেছিলাম, তারা কিন্তু একটু পরেই কমিশনারের সাথে দেখা করবেন এবং সেই সাথে নির্বাচন কমিশনের যে প্রতিনিয়ত কিংবা ধারাবাহিক যে কার্যক্রমের অংশ সেটি কিন্তু চলছে। আমরা সকালের দিকে যেটি লক্ষ্য করছিলাম, যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি নির্বাচনী সংস্থা যারা রয়েছেন কার্টার সেন্টার, তারা কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সাথে তারা বৈঠক করছেন। এখানটায় হয়তোবা আগামী নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনী পর্যবেক্ষণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আর আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে যেমনটি জানাচ্ছিলেন যে নির্বাচন কমিশন গতকাল যেটি বলেছিল যে মূলত গেজেট পাওয়ার পরেই তাদের এই সিদ্ধান্ত জানাবে। আমরা এর আগেও যেমনটি লক্ষ্য করছিলাম, নির্বাচন কমিশন কিন্তু আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা কিন্তু তাদের কার্যক্রমগুলো চালিয়ে নিচ্ছে। তো বলা চলে এখন যেহেতু সব মিলিয়ে বেশ আলোচিত একটি বিষয় আওয়ামী লীগের নিবন্ধন কি হয় সেটি আমরা পর্যবেক্ষণ করছি, আমরা দেখছি। পরবর্তী নিউজে হয়তো বা জানাতে পারবো আপনাকে। গালিব, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় দ্বিতীয় দফায় জামিন পেলেন 40 জন বিডিআর জওয়ান। এনে বিস্তারিত জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, এই মামলায় এখন পর্যন্ত কত আসামি জামিন পেলেন আর বাকিদের কি অবস্থা? গালিব, বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলায় নতুন করে আরও 40 জনকে জামিন দিয়েছেন আদালত। এর আগে তারা প্রায় 300 জন আসামি তারা জামিন চেয়েছিলেন। মূলত দুটি মামলা হয়েছিল, হত্যা মামলা আর একটি বিস্ফোরক আইনের মামলা। হত্যা মামলায় যারা খালাস পেয়েছেন তারা তাদের মধ্য থেকে যারা জামিন চেয়েছিলেন সেখান থেকে 40 জনকে আজকে নতুন করে জামিন দিয়েছেন। এর আগে 178 জনকে জামিন দিয়েছিলেন, অর্থাৎ এই দুই দফায় 218 জন এখন পর্যন্ত জামিন পেয়েছেন। তবে নতুন করে যে 40 জন আজকে জামিন পেয়েছেন তারা আজকেই সম্ভাবনা রয়েছে মুক্তি পাওয়ার। এটা আসামি পক্ষের আইনজীবীদের উপর নির্ভর করবে যে তারা যে জামিননামা রয়েছে সেটি কখন নাগাদ তারা এই কোর্টে বা তাদের যে এই কারাগারে রয়েছে সেখানে প্রেরণ করবেন। সেই বিষয়টি তার উপর নির্ভর করবে যে কখন নাগাদ তারা আসলে মুক্তি পাবেন। তবে এর আগেও কিন্তু কয়েক দফায় জামিনের আদেশটি পিছিয়েছে, 4 দফায় জামিনের আদেশ পিছিয়ে আজকে নির্ধারণ করা ছিল এই জামিনের আদেশ, যার কারণে এই আজকের এই আদেশ নিয়ে এখানে যারা বিডিআরের যারা স্বজন রয়েছেন তারা কিন্তু এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করছেন। যারা জামিন পেয়েছেন সেই ভুক্তভোগী পরিবারগুলোর স্বজনরা, রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যে বিচারক তাদেরকে মানবিক দিক বিবেচনা করেই তাদের 40 জনকে আজকে জামিন দিয়েছেন। অর্থাৎ হত্যা মামলায় যে এর আগে 178 জন যারা খালাসপ্রাপ্ত তাদেরকে জামিনে মুক্তি দিয়েছিলেন, তার মধ্য থেকে আরও 100 জন বাকি ছিল, সেই 100 জনের মধ্য থেকেই আজকে 40 জনকে জামিনের আদেশ দিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে তাদের এই 16 বছর ধরে তারা বিভিন্ন সময় রাজপথে নেমেছিলেন স্বজনদের মুক্তির দাবিতে। বিডিআর জওয়ানদের পরিবার আদালত প্রাঙ্গণে তারা বিক্ষোভ করেছেন। এরপরে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকেও তারা গিয়েছেন, সচিবালয়েও তারা গিয়েছিলেন। বিভিন্ন সময় তাদের দাবি দাওয়া নিয়ে তারা বলছেন যে শেখ হাসিনা সরকারের বা আওয়ামী লীগ সরকারের তারা অত্যাচারের শিকার বা নির্মমভাবে তাদেরকে এত বছর ধরে বিনা বিচারের নামে প্রহসন করে তাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছিল। তারা হত্যা মামলায় খালাস পাওয়ার পরও তাদেরকে আটকে রাখা হয়েছে, যার কারণে তারা বিভিন্ন সময় দাবি করেছেন। আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এরপরে এই মামলার গতি ফিরেছে, এই মামলার নতুন করে আর উজ্জীবিত হয়েছে এই মামলার শুনানি, এই মামলার কার্যক্রম। পরবর্তীতে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছিল, একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এই মামলা বিডিআর বিস্ফোরক আইনের মামলা পরিচালনা করার জন্য। অর্থাৎ এই একই ঘটনায় দুটি মামলা যেহেতু হয়েছে, দুটি মামলার চার্জশিটে আলাদা আলাদা আসামি রয়েছে, চার্জশিটের সংখ্যা বেশি রয়েছে, যার কারণে এতদিন আসলে ব্যাক পোহাতে হয়েছে তাদের জামিন দেওয়ার জন্য। তবে আজকে যেহেতু 40 জন নতুন করে জামিন দিয়েছেন, স্বজনরা স্বস্তি জানাচ্ছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর আদালত থেকে। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনে দ্বিতীয় দফায় আরও 40 জন জওয়ান আজকে জামিন পেয়েছেন। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।
টানা তাপপ্রবাহের পর রোববার বিকেল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ায় দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা অনেকটাই কমেছে। তবে এর প্রভাব পড়েনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায়। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনিক, আজকে জেলার তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে, আর বৃষ্টির সম্ভাবনা নিয়ে কি আবহাওয়া অফিস এখন পর্যন্ত কোনো সুসংবাদ দিয়েছে? গরমে সাধারণ মানুষ কিন্তু জিনিস নয়, গোটা প্রাণকেও কিন্তু আসলে অসুস্থ এই গরমে। আমি দেখছি যে সকাল থেকেই খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ কিন্তু বাসা থেকে বের হচ্ছে না। যারা বের হচ্ছে তারা অতি প্রয়োজনেই আসলে বাসা থেকে বের হচ্ছে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি, গালিব, আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছিল। আবহাওয়া অফিস বলছে যে এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যদিও আজকে অন্যান্য জেলায় বৃষ্টিপাত হলেও চুয়াডাঙ্গায় কিন্তু এমন কোনো সম্ভাবনা দেখছে না। বলছে সাধারণ মানুষ কিন্তু খুবই কষ্টে অসুবিধায় আছে। আবহাওয়া অফিস বলছে যে আগামী কয়েকদিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গাড়ি গরম চুয়াডাঙ্গা থেকে এই ছিল গাড়ি আমার কাছে সবশেষ। আরে টানা তাপপ্রবাহের পরে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও চুয়াডাঙ্গায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এমন মন্তব্য যারা করে তারা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্মরণ সভায় একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস অভিযোগ করেন তারা অন্য কারোর উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে। কোনো করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। অনেক বিদেশিদের আগমন ঘটেছে, সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে। এই সরকারকে আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে এই সরকার কোনো পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। কোনো কিছুই যেন থামাতে পারছে না ব্যাটারি চালিত অটোরিকশার লাগামহীন দৌরাত্ম্য। সড়কে অন্যান্য গাড়ির রীতিমতো ঘুম হারাম করে ফেলেছে ত্রুটিযুক্ত এই বাহন। নেই সঠিক ব্রেক সিস্টেম, ইন্ডিকেটর ও বৈজ্ঞানিক কাঠামো। প্যাডেল রিকশায় ব্যাটারি আর মোটর লাগিয়েই সড়কে ছেড়ে দেওয়া হচ্ছে এই 3 চাকার বাহন। এমন অবস্থায় বৈজ্ঞানিক কাঠামো যুক্ত ইজি বাইকে তৈরি করেছে বুয়েটের একটি দল, যা নিশ্চিত করবে যাত্রীর সুরক্ষা। আরও জানাচ্ছেন তহিদুল তারেক। মূল সড়কে অটোরিকশা নিয়ন্ত্রণে পাইলট প্রজেক্ট হিসেবে গেল ঈদের আগে এই রিকশা ট্র্যাপার বসায় প্রশাসন। তবে এর কার্যকারিতা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মডিফিকেশন করা দরকার, আবার দুই পাশেই দরকার। ঠিক আছে, দেখা যাচ্ছে আমরা এই পাশ দিয়ে জিনিসটা কন্ট্রোল করতেছি, বাট উল্টা পাশ দিয়েও মাঝে মাঝে তারা যাওয়ার চেষ্টা করতেছে। প্যাসেঞ্জার নিয়ে যদি উঠা যায়, আপনার দেখা যাচ্ছে চাক্কা লিক হয়ে যায়, চাক্কা বসে যায়, এটার ডরে আমরা চাক্কা এটার জন্য এখান থেকে উঠি না। কাজ হবে এইটা উঠে যে পরিমাণ রিক্সা ঢুকে একটু সমস্যা হয়, স্লিপ খেয়ে ঘুরে যায়, এখন তো ঘুরে গেল। এটা কোনো লাভ হয় না, রিক্সা যাওয়া কি বন্ধ করতে পারছে। কোনো কিছুই যেন থামাতে পারছে না এই অটোরিকশার লাগামহীন দৌরাত্ম্য। প্রযুক্তির ছোঁয়ায় পায়ে চালানো রিকশায় যুক্ত হয়েছে মোটর ও ব্যাটারি। প্যাডেল চালানোর জায়গায় এখন শুধু হাত ঘুরিয়েই দ্রুতগতিতে চলছে রিকশা। কর্মব্যস্ত মানুষও গন্তব্যে পৌঁছাতে বেছে নিচ্ছেন এই অটোরিকশা। তবে অবৈজ্ঞানিক কাঠামো, প্রশিক্ষণহীন ও বেপরোয়া চালক নিয়মনীতির তোয়াক্কা না করে মূল সড়কে দাপিয়ে বেড়ানোই যেন কাল হয়ে দাঁড়িয়েছে অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া যানটির। এমন বাস্তবতায় এই বাহনকে অন্তর্ভুক্ত করেই স্থানীয় সরকার আইন 2009 সংশোধন চলছে। এটার ম্যানুফ্যাকচারিং কিছু যে ডিফেক্টগুলো আছে সেইগুলোকে অ্যাড্রেস করে যাতে একটা সেফ ভেহিকেল হিসাবে দেওয়া যায়, সেই হিসাবে
একটা আইনের পরিবর্তন করা হয়েছে স্থানীয় সরকার বিভাগ থেকে। এটা হয়তো সীমিত আকারে হয়তো নির্দিষ্ট করে দেওয়া হবে যে কোন কোন স্থানে চলবে, কারা কারা চলবে এবং তাদের লাইসেন্স থাকবে কিনা বা তাদের ট্রেনিং থাকবে কিনা সব কিছু বলা হবে। এদিকে নীতিমালার অংশ হিসেবে দুর্ঘটনা ও যাত্রীর নিরাপত্তা বিবেচনায় এই যানের একটি বৈজ্ঞানিক কাঠামো তৈরি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের একটি দল। অধ্যাপক মোহাম্মদ এহসানের নেতৃত্বে 6 সদস্যের গবেষক দল এতে যুক্ত করেছে হাইড্রোলিক ব্রেক, ইন্ডিকেটর সহ নতুন 16টি ফিচার। আমরা প্রায় 16টা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল চেঞ্জ এখানে ইন্ট্রোডিউস করেছি। 3 চাকায় হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমটা রেখেছি। এতে আমাদের কিছুটা কস্ট বেড়েছে, কিন্তু আমাদের মনে হচ্ছে একটা বড় বিপদের হাত থেকে আমরা অনেকটা সেফ হব। সো আমরা চেসিসের একটা ফ্রেমের ডিজাইন করে দিয়েছি, মিনিমাম কত থিকনেস থাকবে, কি ধরনের স্ট্রেংথ থাকতে হবে। ডিপিং ফাংশনটা আছে, অর্থাৎ লাইটটা কাছে দূরে করা যায়। সো গাড়িতে একটা লাইটে যে সুবিধা আমরা পাই, ওই সুবিধাগুলো আমরা এই লাইটটা থেকে পাবো। আমরা বোথ ড্রাইভার এবং প্যাসেঞ্জারের দুই পাশে আমরা হাফ ডোর ইন্ট্রোডিউস করেছি। সর্বোচ্চ 30 কিলোমিটার গতিতে চলবে এই ইজি বাইক। গতির সাথে তাল মিলিয়ে রাখা হয়েছে 3টি হাইড্রোলিক ব্রেক। এতে ব্যবহৃত মোটরটি কাজ করবে জেনারেটরের মতো। প্রতি ব্রেকে তৈরি হবে বিদ্যুৎ। যে চেসিস ডিজাইনটা করা হয়েছে এবং যে ওয়েটের এখানে ইস্যু আছে, সেন্টার অফ গ্র্যাভিটি যেখানে, তাতে 30 কিলোমিটার পর্যন্ত স্পিডে এটা সহজে উল্টে পড়বে না বা সেরকম অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক কম। এই মডেলটি তৈরিতে খরচ পড়বে প্রায় 1.5 লাখ টাকা, যা এখন রাস্তায় চলা ইজি বাইক থেকে কিছুটা বেশি। তবে নিরাপত্তা নিশ্চিতে ও দুর্ঘটনা রোধে এর বিকল্প নেই বলে জানান এই অধ্যাপক। 70,000 টাকা খরচ করে যদি 500 টাকা উঠাতে পারি, তা আমার 1.5 লাখ টাকা কেন আমি যাব? কিন্তু ওই জায়গায় তো সরকারের রোলটা। দেশের অন্যতম সমাদৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের তৈরি এই বিজ্ঞানসম্মত ইজি বাইকটি সড়কে কমাবে দুর্ঘটনা, নিশ্চিত করবে যাত্রীর নিরাপত্তা। তবে মডেলটির এই সেবা যাত্রী পর্যন্ত পৌঁছে দিতে প্রয়োজন সরকারের সদিচ্ছা ও সুব্যবস্থাপনা। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। টাঙ্গাইলে আন্তর্জাতিক নার্সিং দিবস বয়কট করে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, আন্তর্জাতিক নার্সিং দিবস বয়কটের কারণটা কি, আর শিক্ষার্থীদের দাবির বিষয়ে এখন পর্যন্ত কর্তৃপক্ষ থেকে কি কোনো সাড়া মিলেছে? আন্তর্জাতিক এখানে ভর্তি হওয়ার সুযোগ এছাড়াও এখানে সমস্ত শিক্ষার্থীরা কোর্স করার পরে কিন্তু তারা তাদের ন্যায্য দাবি, যে এক দফা ন্যায্য দাবিতে স্নাতক বা বলছেন হামলা হয়েছিল আওতায় দাবি, তাদের যে দাবি, এই দাবির বিষয়ে এই শিক্ষক রয়েছেন টাঙ্গাইলে, তারা একমত পোষণ করেছেন এবং তাদের দাবির বিষয়ে ঢাকার যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের এই বিষয়টি অবগত করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এখানে সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি প্রায় 4 শতাধিক শিক্ষার্থী এখানে অংশ নিয়েছেন। এখানে ছেলেদের পাশাপাশি নারীরাও কিন্তু অংশ নিয়েছে। তারাও কিন্তু বলছেন যে তারা রাত দিন মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, আজকেও তাদের সেবা দেওয়ার কথা। রাস্তায় আন্দোলন করছেন। আর এই যে এখানে আছে, এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, সেই প্রাকৃতিক দুর্যোগ অপেক্ষা করে কিন্তু এখানে যারা আন্দোলনকারী রয়েছে তারা তাদের আন্দোলন চালিয়ে যেতে অনড়। তারা বলছেন যে এই এক দফা দাবি তাদের। এছাড়াও শিক্ষার্থীরা বলছেন যে টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।
এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, শিক্ষার্থীদের আন্দোলন তো বেশ কয়েকদিন থেকে চলছে, তো অচল অবস্থা নিরসনে কি কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হচ্ছে? আর এই অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা অংশগ্রহণ করছেন কিনা? গালিব, একটু জানিয়ে রাখি যে গত 27-28 দিন ধরেই কিন্তু তারা এই কর্মসূচি পালন করছে। বিশেষ করে 10 দিনের মতো ধরে বিসি অপসারণের দাবিতে যে আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে এবং আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার যারা শিক্ষকদের একটি অংশ কিন্তু এই যে দাবির সাথে একাত্মতা প্রকাশ করে তারা কিছু বিবৃতিও দিয়েছে এবং এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বর্জন করে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বিক্ষোভ সমাবেশ করছেন এবং তারা এখানে একটি দাবি তুলছেন যে অতি দ্রুত সম্ভব ভিসির পদত্যাগ কিংবা অপসারণ খুব জরুরি হয়েছে, কারণ ভিসির সাথে তারা কোনো বৈঠক করতে পারছেন না এবং বিভিন্ন সময় তারা যে দাবি তুলেছেন সেই দাবি আসলে ভিসি কোনোভাবেই মেনে নেননি কিংবা বাস্তবায়ন করেনি, যার কারণে কিন্তু তারা এই এক দফায় উপনীত হয়েছে এবং বেশ কয়েকদিন ধরে এই যে এক দফা দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। ঢাকাতে আজকে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকের পরই কিন্তু আসলে তারা জানতে পারবে যে ভিসি অপসারণের কার্যক্রমের কতদূর কিংবা কি অবস্থায় রয়েছে। সেই পর্যন্ত তারা কিন্তু এই যে অবস্থান কর্মসূচি সেটি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং এর সাথে শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে বিভিন্ন সময় নানা ধরনের বাজেট থাকলেও সেই বাজেটের আসলে কোনো বাস্তবায়ন হয়নি, কোনো ধরনের উন্নয়ন যে ভিসি রয়েছেন তিনি করতে পারেননি, যার কারণে দ্রুত সময়ে এই ভিসির অপসারণ করতে হবে, অন্যথায় যে শিক্ষা কার্যক্রম এই বিশ্ববিদ্যালয়ের সেটি ব্যাহত হবে বলে শিক্ষক এবং শিক্ষার্থীরা জানাচ্ছেন এবং তারা কিন্তু পর্যায়ক্রমে প্রথমে প্রশাসনিক ভবনে বিভিন্ন কক্ষে তালা দিয়েছে, এরপরে বিসির যে বাসভবন রয়েছে সেই বাসভবনেও কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন এবং এই পর্যায়ে আজকে তারা কিন্তু সকল ধরনের ক্লাস রয়েছে সেগুলো বর্জন করে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেটিতে অনড় থাকবে এবং তারা আরও বলছেন যে পরীক্ষা এই মুহূর্তে চলছে, তবে পরীক্ষায় কোনো ধরনের বাধাবিঘ্ন তারা করছে না, পরীক্ষা চলছে তবে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা এবং এরপরই কিন্তু তারা এই যে এক দফা দাবি সেই এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে ভিসি অপসারণ না করে নতুন ভিসি দেওয়া না হলে তারা কিন্তু যারা আছেন তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে অস্থায়ী কর্মচারী রয়েছেন তারাও কিন্তু এতে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন দপ্তরের যারা কর্মচারী রয়েছেন সাধারণ কর্মচারীরা তারা অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও একে একে আসছেন দলগতভাবে এসে কিন্তু এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের প্লাকার্ড হাতে নিয়ে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে এই যে ভিসি বর্তমান ভিসি তাকে অপসারণের দাবি তুলছেন এবং তারা বলছেন যে তারা প্রথমত 22 দফা দাবি তুলেছেন, সেই 22 দফা দাবি 9 মাস 6 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে তারা 4 দফা দাবিতে আসলেও তাদের নামে বিভিন্ন ধরনের মামলা কিংবা অভিযোগ দায়ের করা হয়েছে থানায়, যে কারণে তারা কিন্তু মনে করছেন যে এই ভিসি আসলে শিক্ষার্থীদের শিক্ষা বান্ধব নয়, দ্রুত সময়ের মধ্যে শিক্ষা বান্ধব একজন ভিসি নিয়োগের দাবি তারা তুলছেন এবং তারা আরও বলছেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্টের পর নানা ধরনের এই মুহূর্তে যদি একটু দেখাই যে যারা শিক্ষক রয়েছেন শিক্ষকদের একটি অংশ কিন্তু ইতিমধ্যে তারা এই যে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং আপনারা দেখছেন যে শিক্ষকরা কিন্তু তারা যে তাদের যে কক্ষ রয়েছে সেই কক্ষ বাদ দিয়ে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা গত বৃহস্পতিবার একটি বিবৃতিও দিয়েছেন। বিবৃতিতে তারা নানা বিষয় তুলে ধরেছেন, তাদের সাথে যে ভিসির কোনো ধরনের সখ্যতা হচ্ছে না এবং তাদের নিয়ে কোনো বসা হচ্ছে না, এর কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে বলেও তারা একটি বিবৃতি প্রকাশ করেছে এবং বিভিন্ন সময় যে বাজেট এসেছে সেই বাজেট অনুসারে কোনো উন্নয়ন ভার্সিটির হয়নি, যে কারণে কিন্তু তারাও এই শিক্ষার্থীদের এই এক দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে এই মুহূর্তেও কিন্তু দেখছেন তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের এই এক দফা দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের সাথে তারাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং তারা আরও জানিয়েছেন যে বিভিন্ন সময়ে যে শিক্ষক নিয়োগের ব্যাপারে তার অনীহা ছিল, বিভিন্ন সময়ে দেখা গেছে যে কোনো ধরনের নিয়োগ ছাড়াই কিন্তু তারা বিভিন্ন ধরনের শিক্ষক অস্থায়ীভাবে নিয়োগ করছেন, একই সাথে বিভিন্ন সময়ে যারা শিক্ষক রয়েছেন তাদেরকে অপসারণ করেছেন, বিভিন্ন ধরনের অভিযোগ
অভিযোগ কিন্তু এখানে শিক্ষকরাও গত বৃহস্পতিবার আমরা দেখেছি করেছে এবং তারা বিভিন্ন সময় বিক্ষোভ মিছিল করেছেন, বিক্ষোভ সমাবেশ করেছেন এবং শেষ মুহূর্তে কিন্তু তারা একাত্মতা প্রকাশ করে এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি কোনো সমাধান না আসে ভিসি নিয়োগে, ভিসি অপসারণের বিষয়ে, তাহলে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচিতে থেকে সরবেন না এবং পুরো বিশ্ববিদ্যালয়ে কিন্তু শাটডাউন ঘোষণা করার একটি হুঁশিয়ারি তারা দিয়েছে এবং প্রশাসনিক যে কার্যক্রম সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং ভিসির বাসভবনেও কিন্তু তারা তালাবদ্ধ করে রেখেছে এবং এই মুহূর্তে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে যে জায়গাটি রয়েছে সেখানে এসে অবস্থান করছে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি থেকে সরবে না এবং আরও কঠোর কার্যক্রম তারা ঘোষণা করবে বলেও দাবি জানিয়েছে। তো বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। গালিব। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। এই মুহূর্তে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার, আমরা সরাসরি যুক্ত হচ্ছি। যে এটা প্রিপারেশন কীরকম, আমাদের রাজনৈতিক দলগুলোর কী অবস্থা, ভোটারদের কী অবস্থা, ইলেকশন কমিশন সম্পর্কে তারা জানতে চাচ্ছেন, একটা ফেয়ার ইলেকশন হবে কিনা, এগুলো ইত্যাদি বিস্তারিত ওনারা একটা প্রি ইলেকশন একটা অ্যাসেসমেন্ট করতে এসছেন এখানে। এর মধ্যে ওনারা বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষের সাথে ওনারা কথা বলেছেন। সংস্কার কমিশনের অনেক ইলেকট্রাল সংস্কার কমিশনের চেয়ারম্যানের সাথে বোধহয় ওনারা বসেছিলেন, অনেকের সাথে অলরেডি বসেছেন, আরও 2 দিন বোধহয় ওনারা থাকবেন। তা আজকে আমার কাছে এসেছিলেন, ইলেকশন কমিশনে আসছিলেন, একটা সুখবর দিয়ে আপনাদেরকে, আমার জন্য খুব ভালো যে ওনার অ্যাসেসমেন্ট হলো যে এই ইসির উপরে মোটামুটিভাবে সব পক্ষের আস্থা আছে। এটা শোনার পর আমার একটু ভালো লাগলো আর কি, যে এটা সব বলে যে ইসির উপর আস্থা আছে। তো যাই হোক, ওনারা বিভিন্ন পক্ষের সাথে কথা বলেছেন এবং আমাদের কাছ থেকে মূলত যেটা যে ওনারা আমরা যে নেক্সট যে জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন, প্রস্তুতি আমরা কেমন চালাচ্ছি, প্রস্তুতি আমরা এগিয়ে নিচ্ছি কিনা ইত্যাদি জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, আমরা অতীতেও আমি বিভিন্ন সময় বলেছি আপনাদেরকে আমাদের প্রস্তুতি যেভাবে চলছে, যে নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি, এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি। তারপরে ওনারা বোধহয় ইলেকশন অবজারভার হিসেবেও আসতে চান। অতীতে ওনারা আসেননি, গত 3টা নির্বাচনে ওনারা আসেননি, ওনাদেরকে আসার জন্য বলা হয়েছে, অনুরোধ করা হয়েছিল, ওনারা আসেননি। তো এবার আসার জন্য ওনারা আগ্রহী, যে কার্টার সেন্টার ইজ ইন্টারেস্টেড to come as observer in the next election. তো আমি বলেছি যে আপনারা যদি আসতে রাজি থাকেন, আমরা উইল রাদার ওয়েলকাম ইউ। আমরা ফরেন যারা অবজারভার আসতে চান, যাদের ট্র্যাক রেকর্ড আছে, মোটামুটি ভালো অবজারভার হিসাবে কাজ করেছে, বিভিন্ন দেশে অভিজ্ঞতা আছে এবং মোটামুটি ফ্রি ফেয়ার এবং এই যে ইলেকশনের পক্ষে ওনারা যাতে নিউট্রালি যারা কাজ করে, কোনো দল বা কোনো পক্ষের হয়ে যারা কাজ করে না, সেই ধরনের অর্গানাইজেশনকে আমরাও এনকারেজ করি। তো আমরা বলেছি, ওনারা এইটা একটা ওনারা খুব বিবেচনা নিয়েছেন। ওনারা আরও ভবিষ্যতে আসবেন, কিন্তু এবারের মতো একটা প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট ওনারা করতে এসছেন, আমাদের প্রিপারেশন নিয়ে জানতে এসছেন, এটা আমরা তাদেরকে জানিয়েছি। মোটামুটিভাবে একটা লম্বা আলোচনা, দীর্ঘ আলোচনা হয়েছে এবং আমি মনে করি যে এটা খুব ফলপ্রসূ হয়েছে, আলোচনাটা খুব ফলপ্রসূ হয়েছে। তো ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। আবার বিষয় কি, ওই বিষয়ে তো আমরা তো বিষয়ের তো এখন আমরা তো আগে এখনো গ্যাজেটটা তো পাইনি সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না, কারণ সরকার তো একটা, আপনাদের মুখে শুনছি, পত্রপত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, কিন্তু ওইটা আর অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। না, সেই অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেই জন্য আমরা কোনো পত্রিকার ভিত্তিতে নিলে তাহলে ভাই আর কোনো কাজই করা যাবে না। সেটা আমরা বসে সিদ্ধান্ত নিব, আমরা বসে সিদ্ধান্ত নিব, ওর কোনো অসুবিধা নেই। আপনি প্রজ্ঞাপনটা আসতে দেন না, দরকার হলে আপনারা একটু তদবির করে নিয়ে আসেন, তাই আমরা ডেফিনেটলি আমরা তো এই ইলেকশন কমিশন তো
আমরা তো এই দেশেই কাজ করি, তাই না? এই দেশেরই একটা কনস্টিটিউশনাল বডি, এই দেশের জন্যেই কাজ করি। সুতরাং আমরা তো এই সমস্ত বিষয়ে তো আমরা ইকুয়ালি কনসার্ন না, বাট উই আর ওয়েটিং ফর দি গেজেট নোটিফিকেশন টু কাম। এটা আসলে এবার আপনারা দেখতে পাবেন, আসলে দেখবেন, যখন দেখবেন যে সব কিছু আকাশে সূর্য উঠে গেছে, তখন তো পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে। আর দেখবেন, আপনারা অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যে আসবে। এটা কে খবর দিল আপনি? ভালো, আপনাদের তাহলে আপনারা আমরা কি করবো এটাও তো জানেন, তাহলে নাকি? ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। এদিকে জুলাই গণহত্যার মামলা নিয়ে ব্রিফিং করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। সরাসরি যুক্ত হচ্ছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়, তার ভিত্তিতে 14/10/2024 তারিখে, অর্থাৎ তার 2 মাস পরে তদন্তকারী কর্মকর্তা নতুনভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে তিনি তদন্ত শুরু করেন এবং তদন্ত শুরু করার 6 মাস 28 দিনের মধ্যে তিনি এই জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে দেশব্যাপী সংগঠিত যে মানবতাবিরোধী অপরাধ, হত্যাকাণ্ড, গুলি করে আহত করা, লাশ পুড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছিল সমস্ত বিষয়গুলো তদন্ত করে তদন্তের প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা হিসাবে, সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন এবং তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছেন। এই রিপোর্টটির কপি আমাদের হাতে পাওয়ার পরে চিফ প্রসিকিউটর এই রিপোর্টের সাথে দাখিলকৃত যে সমস্ত তথ্য প্রমাণাদি, যে সমস্ত ডকুমেন্টস, যে সমস্ত আলামত, সব কিছু এগুলো চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করা হয়েছে। চিফ প্রসিকিউটর আইন অনুযায়ী এই সমস্ত রিপোর্ট, তথ্য প্রমাণাদি, আলামত সব কিছু বিশ্লেষণ করার পরে তিনি যদি মনে করেন যথেষ্ট প্রমাণাদি পাওয়া গিয়েছে, তাহলে তিনি সেগুলোর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবরে বিচারের জন্য দাখিল করবেন। ফর্মাল চার্জ দাখিলের পরেই বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমাদের যে তদন্ত রিপোর্টটি আজকে পেয়েছি সেটাতে আমরা প্রাথমিক যে দেখেছি যা কিছু পরিপূর্ণভাবে গো থ্রু করার জন্য, দেখার জন্য আমাদের সময়ের প্রয়োজন হবে, সেটা দেখেই আমরা পর্যালোচনা পূর্বক ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ব্যাপারে কাজ করব। তো প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মূলত 5টি অভিযোগ আনা হয়েছে। সেই 5টি অভিযোগের 2টো অভিযোগের কথা শুধু আপনাদেরকে আমরা জানাবো, বাকিগুলোর কথা আজকে আমরা আপনাদেরকে জানাবো না। প্রথম অভিযোগটা হচ্ছে যে তিনি এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন, প্ররোচনা দিয়েছিলেন 14 জুলাই তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, রাজাকার এইসব বলেছিলেন এবং বলার মাধ্যমে তাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থা, তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল এবং লেলিয়ে দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ তারা সহযোগী বাহিনী অর্থাৎ অক্সিলিয়ারি ফোর্স হিসাবে একইভাবে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোর পাশাপাশি অস্ত্রশস্ত্র নিয়ে এই আন্দোলনকারীদের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে হত্যা করে, আহত করে এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে। এই উস্কানির দায়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে প্ররোচনা বা অ্যাবেটমেন্ট, উস্কানি বা ইনসাইটমেন্ট, কমপ্লিসিটি অর্থাৎ সম্পৃক্ততা, ফ্যাসিলিটেশন এবং কনস্পিরেসি এবং ফেইলিউর টু প্রিভেন্ট এই সমস্ত কয়েকটা অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছে। দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে তদন্ত রিপোর্টে, যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে সরাসরি নির্দেশ। আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, একাধিক কনভারসেশন, অনেকগুলো কনভারসেশন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র, নিরীহ
আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের সব সরাসরি প্রমাণপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা হাতে পাওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি দাখিল করেছেন এবং সেখানে মার্ডারের জন্য নির্দেশ, গুলি করে আহত করা, অঙ্গহানি করার জন্য যে নির্দেশ, এইটাকে সহায়তা করা, কমপ্লিসিট করা এবং কনস্পিরেসি করা এই কাজের জন্য, এই ব্যাপারে দ্বিতীয় অভিযোগটি আনা হয়েছে। বাকি তিনটি অভিযোগ বিভিন্ন স্পেসিফিক ঘটনার প্রেক্ষিতে, শেখ হাসিনার নির্দেশের প্রেক্ষিতে অপরাধগুলো যেভাবে সংঘটিত হয়েছে, কিভাবে মানুষকে মারা হয়েছে, কিভাবে বাকি অ্যাট্রোসিটিগুলো করা হয়েছে, সেই ব্যাপারে সুনির্দিষ্ট ঘটনা কেন্দ্রিক তিনটি অভিযোগ আনা হয়েছে, যেগুলো বিস্তারিত আজকে আপনাদের সামনে আমরা প্রকাশ করছি না। এই তদন্ত রিপোর্ট প্রাপ্তির মাধ্যমে জাতির যে বিচারের ব্যাপারে যে জাতির কোয়েস্ট, এই জাতির যে আকাঙ্ক্ষা, যে জুলাই আগস্টে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ চলাকালে বাংলাদেশে এই রিপোর্ট অনুযায়ী যেটা আমরা তথ্য পেয়েছি, প্রায় ১৫০০ লোককে হত্যা করা হয়েছিল। এই রিপোর্টের প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৫,০০০-এর অধিক মানুষকে গুলি করে আহত করা হয়েছিল। এই রিপোর্টে প্রাপ্ত তথ্য অনুযায়ী নারীদের উপরে বিশেষভাবে সহিংসতা করা হয়েছিল। এই রিপোর্টে আমরা আরও পেয়েছি টার্গেট করে শিশুদেরকে হত্যা করা হয়েছিল। আমরা এই রিপোর্টে পেয়েছি যে হত্যাকাণ্ডের পরে তাদেরকে লাশগুলোকে লাশ এবং জীবিত মানুষকে একত্রিত করে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই তদন্ত রিপোর্টে আমরা আরও তথ্য প্রমাণাদি পেয়েছি। আহতদেরকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়েছিল, যারা শহীদ হয়ে গিয়েছে তাদের পোস্টমর্টেম করতে বাধা দেওয়া হয়েছিল, ডাক্তারদেরকে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়েছিল। হাসপাতালে প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়, এবং অনেক রোগী যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন হসপিটাল পরিত্যাগ করতে চেয়েছিলেন, তাদেরকে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার বা কোনোভাবে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি, যাতে করে তাদের ক্ষতস্থানগুলো পচে যায়, গ্যাংগ্রিন হয়, কেটে ফেলতে হয়, সেরকম ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। এরকম সরাসরি তথ্য প্রমাণাদিও আমাদের তদন্ত সংস্থা পেয়েছে, যেটা আমাদের কাছে দাখিল করেছে। এর বাইরে তদন্ত সংস্থা যেটা প্রমাণ পেয়েছে, আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছিল, যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য, যে টেলিফোনিক নির্দেশ, সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে, সেগুলো তারা প্রমাণের জন্য এখানে আমাদের কাছে দাখিল করেছে। এর বাইরে আমরা এই যে ২৫,০০০-এর অধিক মানুষ যারা আহত হয়েছেন, তাদের অনেকের মেডিকেল বা ইনজুরি সার্টিফিকেট, যাদের মৃত্যু হয়েছে, যারা শহীদ হয়েছেন, তাদের ডেথ সার্টিফিকেট, হাসপাতালগুলোতে যে সমস্ত ডাক্তারেরা তাদের চিকিৎসা দিয়েছেন, যারা তাদেরকে অ্যাটেন্ড করেছেন, তারা সরাসরি সাক্ষী হিসাবে আসবেন। যারা এখানে সরাসরি ভিকটিম হয়েছেন, আহত হয়েছেন, তারা সাক্ষী হিসাবে তাদের নাম দেওয়া হয়েছে। শহীদ পরিবারগুলো যারা তাদের সন্তান বা প্রিয়জনের লাশ নিজেরা গ্রহণ করেছেন, দাফন করেছেন, তারা এখানে সাক্ষী হিসাবে আসবেন। আলামত হিসাবে বিভিন্ন কল রেকর্ড, অসংখ্য ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, অডিও ক্লিপিং, এরপরে বুলেটস যেগুলো নিহতদের বা আহতদের শরীর থেকে উদ্ধার করা হয়েছে সেগুলো, বিভিন্ন হেলিকপ্টারের যে সমস্ত ব্যবহার করা হয়েছে সেগুলোর ফ্লাইট শিডিউল, সেখানে কারা যাত্রী ছিলেন, কি অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো, বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত যে সমস্ত ডকুমেন্ট, তথ্য প্রমাণাদি, বিভিন্ন সংস্থার কাছ থেকে তাদের ইন্টারনাল ইনকোয়ারির প্রেক্ষিতে যে সমস্ত তথ্য প্রমাণাদি তারা পেয়েছেন এই জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত, সেসব ব্যাপারে তথ্যাদি, অনেক সাক্ষীদের জবানবন্দি যারা ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছেন সেগুলো, অনেক আসামি যারা জবানবন্দি দিয়েছেন, সে স্বীকারোক্তি দিয়েছেন, সেগুলো সামগ্রিকভাবে এই অপরাধ প্রমাণের জন্য যা যা দরকার সেই ধরনের সাক্ষ্য প্রমাণ তদন্ত সংস্থা দাখিল করেছেন। আমরা আশা করছি স্বল্প সময়ের মধ্যেই আমাদের আন্তর্জাতিক মান বজায় রেখে এবং বিচারে যাতে কোনো ত্রুটি না থাকে সেই বিষয়গুলোকে সামনে রেখে এই বিষয়গুলো বিশ্লেষণপূর্বক আমরা ফর্মাল চার্জ তৈরি করে আদালতে দাখিল করব এবং তারপরেই আনুষ্ঠানিক বিচার শুরু হবে। একটি বিষয়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপির বিরুদ্ধে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রসিকিউশন টিম। সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই ছিল এখন ঢাকার আয়োজন। সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে।